আজকে আমরা আলোচনা করব ক্লাস 12 অর্থাৎ চতুর্থ সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্সের সম্ভাব্য প্রশ্নাবলী, এবং আজকে আমরা প্রত্যেকটি অধ্যায়ের সম্ভাব্য প্রশ্নাবলী সম্পর্কে আলোচনা করব। দেখো, প্রথমেই ইউনিট 1 এবং ইউনিট 1 যে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আছে, প্রথমেই আমাদের আলোচনা করতে হবে কি না, প্রথমেই দেখো একটা প্রশ্ন আছে খুবই গুরুত্বপূর্ণ এবং এটা মাস্ট অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন। কি? আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন, এটা সকলকেই করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরেই আছে দেখো, উদারনীতিবাদ কাকে বলে, উদারনীতিবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা চেষ্টা করবে এই দুটো উত্তর। প্রথম প্রশ্নটা যেটা রয়েছে, স্বাস্থ্য হিসেবে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন কিংবা আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারাটি সংক্ষেপে আলোচনা করো, এটা অনেকটা ইম্পর্টেন্ট। এবং তারপরে যেটা রয়েছে উদারনীতিবাদের বৈশিষ্ট্য, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তারপরে রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব হিসেবে বাস্তববাদ আর আদর্শবাদের পার্থক্য বা তুলনামূলক আলোচনা যে কোনো একটা দিতে পারে, তো তোমরা এটাও দেখে যাবে, মোটামুটি গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে মার্ক্সীয় তত্ত্বের মূল নীতি বা মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এটাও তোমাদের পড়তে হবে। তাহলে প্রথম চ্যাপ্টার থেকে কিন্তু আরও অনেক কোশ্চেনই হয়, কিন্তু আমি এখানে সব কোশ্চেন দিচ্ছি না, আমি এখানে মাত্র প্রথম অধ্যায় থেকে 4টে কোশ্চেন দিয়েছি। প্রথমে আছে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারাটি আলোচনা করো, তারপরে রয়েছে উদারনীতিবাদের বৈশিষ্ট্য, তারপরে বাস্তববাদ আদর্শবাদের তুলনামূলক আলোচনা, আর মার্ক্সবাদের বৈশিষ্ট্য কিংবা মূলনীতি যে কোনো একটা পড়তে পারে। একদম সেকেন্ড ইউনিটে দেখো তোমাদের আছে, তারপরে এখানে কি রয়েছে না, আঞ্চলিক সংস্থাসমূহ তোমাদের রয়েছে। এই অধ্যায়ে আমি প্রথমে একটা কোশ্চেন দিয়েছি, দেখো, ইউরোপীয় ইউনিয়নের সাফল্য সম্পর্কে আলোচনা করো। এটা আমার মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বা ইউরোপীয় ইউনিয়নের যে তাৎপর্য বা গুরুত্ব, এটা একই রকম উত্তর হবে, তাই অথবা দিয়ে দিয়েছি। তারপরে রয়েছে দেখো এশিয়ানের সাফল্য এবং ব্যর্থতা। আমি দুটি করে এখানে দিয়েছি, কিন্তু আলাদা করে সাফল্যও পড়তে পারে এবং ব্যর্থতাও পড়তে পারে। তারপর রয়েছে সার্ক সংগঠনটা কিন্তু এই মুহূর্তে অত্যন্ত ইনঅ্যাক্টিভ রয়েছে, অর্থাৎ কাজ তেমন করছে না, তাই সার্কের সীমাবদ্ধতা, দুর্বলতা কিংবা ব্যর্থতা যে কোনো একটি আসার সম্ভাবনা আমার মনে হচ্ছে খুবই বেশি। এবং সার্কের সাফল্য আসতে পারে, তবে সম্ভাবনা কম, আমার মনে হচ্ছে ব্যর্থতা আসার সম্ভাবনা বেশি। আর ইউরোপীয় ইউনিয়নের গঠনের যে উদ্দেশ্য, সেগুলো তোমাদের পড়তে হবে। এখানে আরেকটা কোশ্চেন এখানে দেওয়া হয়নি যে আচ্ছা, এশিয়ানের সাফল্য ব্যর্থতা দেওয়াই আছে, ঠিক আছে, কিন্তু এই সাফল্য কিন্তু বড় করে করতে হবে, ব্যর্থতাও বড় করে দূরে করলে হবে না। তারপরে আছে ইউনিট 3। ইউনিট 3তে কী বলেছে না, এখানে ইউনিট 3তে বিশ্বায়ন আছে, অর্থাৎ গ্লোবালাইজেশন আছে। প্রথমেই আছে দেখো, বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের রাজনৈতিক আর সাংস্কৃতিক ফলাফল আলোচনা করতে বলেছে। এখানে ইতিবাচক নেতিবাচক দুটোই কিন্তু আলোচনা করতে হবে। তারপরে রয়েছে যে বিশ্বায়নের অর্থনৈতিক ফলাফল, এখানেও কিন্তু ইতিবাচক নেতিবাচক আলোচনা করতে হবে। তারপরে বিশ্বায়নের বিভিন্ন রূপ বা প্রকৃতি আলোচনা করতে বলেছে। তারপর বিশ্বায়নের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এখানেও কিন্তু 4টে কোশ্চেন মাত্র দেওয়া আছে। এটা গেল 3 নম্বর ইউনিট। এবার আমরা 4 নম্বর ইউনিট দেখব। এখানে 4 নম্বর ইউনিটে কী কী প্রশ্ন আছে দেখো। 4 নম্বর ইউনিটটা কিন্তু অনেক বড় ইউনিট, তার কারণ হচ্ছে 4 নম্বর ইউনিটে শাসন বিভাগ আছে, আইন বিভাগ আছে এবং বিচার বিভাগ আছে, তাই অনেক কোশ্চেন হতে পারে। কিন্তু সেই অনেক কোশ্চেনের মধ্যে থেকেও আমি কিছু কোশ্চেন সিলেক্ট করেছি। যেমন প্রথমেই আছে দেখো, ভারতীয় সংবিধানের প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী, তারপর রয়েছে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী, আর ভারতের অঙ্গরাজ্যে যে রাজ্যপাল রয়েছে তার ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা, আর সুপ্রিম কোর্টের গঠন কার্যাবলী, হাইকোর্টের গঠন কার্যাবলী, আর পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এই মাত্র 6টি কোশ্চেন ইউনিট 4 থেকে দিয়েছি। এর থেকে অনেক বেশি কোশ্চেন হয়, যেমন স্পিকারের কাজগুলি আলোচনা করো, এটাও হতে পারে, বা স্পিকারের ভূমিকা, রাজ্যসভা লোকসভার সম্পর্ক, এগুলো নিয়ে আলোচনা করে যেতে পারে, কিন্তু এগুলো আমি দিইনি। প্রথমেই আমি মাত্র 6টি কোশ্চেন দিয়েছি ইউনিট 4-এ। পরের ইয়ার থেকে হয়তো কোশ্চেন বাড়বে, কিন্তু এই ইয়ারে এত দিচ্ছি না। তারপরে রয়েছে ইউনিট 5। ইউনিট 5-এ কী বলেছে না, ইউনিট 5-এ আছে দেখো, অত্যন্ত কম কোশ্চেন ইউনিট 5 থেকে রয়েছে, তাই এই অধ্যায়টা কিন্তু প্রত্যেকেই খুব ভালো করে করার চেষ্টা করবে, কারণ এখানে প্রচুর কোশ্চেন নেই, মাত্র 2টো আন্দোলন, কিংবা অনেকে আবার আরটিআই আন্দোলন নিয়েও, অর্থাৎ রাইট টু ইনফরমেশান আন্দোলনে করতে পারে, কিন্তু আমি এই বছরের জন্য ওইটাকে একটু অ্যাভয়েড করে রেখেছি। এই বছর কিন্তু আমি মাত্র চিপকো আন্দোলন আর নর্মদা বাঁচাও আন্দোলনের উপর জোর দিয়েছি।
এখানে তোমরা দুটো আন্দোলনকে খুব ভালো করে করবে, আর আশা করি এই দুটো আন্দোলন ভালো করে করলে কোশ্চেন তোমরা পেয়ে যাবে। প্রথমে আছে দেখো, চিপকো আন্দোলনের কারণ ফলাফল সম্পর্কে আলোচনা করো। এখানে আমাদের মনে রাখতে হবে, শুধু চিপকো আন্দোলনের কারণ দিতে পারে, আবার শুধু চিপকো আন্দোলনের ফলাফলও দিতে পারে, বা ফলাফল না দিয়ে বলতে পারে চিপকো আন্দোলনের প্রভাব সম্পর্কে আলোচনা করো। আবার নর্মদা বাঁচাও আন্দোলনের কারণ শুধু দিতে পারে, কিংবা ফলাফল শুধু দিতে পারে। তারপর বলতে পারে নর্মদা বাঁচাও আন্দোলনের শুধু প্রভাব সম্পর্কে আলোচনা করো, তখন ফলাফল লিখলেই হবে। একদম তারপরে রয়েছে দেখো, নাগরিক সমাজ আন্দোলনের গুরুত্ব বিশ্লেষণ করো। এটা কিন্তু এই বছরের জন্য, যেহেতু প্রথম সিলেবাসে প্রথম তোমাদের পরীক্ষা হচ্ছে 4th সেমিস্টার, তাই আমার মনে হয় এই নাগরিক সমাজ আন্দোলনের গুরুত্ব আর নাগরিক সমাজ আন্দোলনের উদ্দেশ্য, এই দুটো কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ হবে এই বছরের জন্য। তবে চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটাও আমাদের মনে রাখতে হবে। তারপর রয়েছে দেখো ইউনিট 6, অর্থাৎ একদম শেষ যে ইউনিটটা রয়েছে সেটা আমরা যদি দেখি, এখানে আমরা দেখতে পাবো যে ইউনিট 6-এ কী রয়েছে। ইউনিট 6-এ দেখো আমি মাত্র 5টে কোশ্চেন দিয়েছি। 5টা কোশ্চেন কী কী না, প্রথমেই আছে দেখো, শুধু 5টা কোশ্চেন, এখানে কিন্তু 5টা কোশ্চেনের অধিক কোশ্চেনও এখানে হতে পারতো, কিন্তু আমি এখানে মাত্র 5টা কোশ্চেন দিয়েছি প্রথম বছর বলে। পরের বছর থেকে কিন্তু এই কোশ্চেনের পরিমাণ বাড়বে, তার কারণ এক বছর পরীক্ষা হয়ে গেলে যে প্রশ্নগুলো এই বছরে পড়ে যাবে সেই প্রশ্নগুলো কিন্তু পরের বছর কিন্তু পড়ার সম্ভাবনা অত্যন্ত কম থাকবে, তাই কোশ্চেনের তখন ডিপ অর্থাৎ গভীরতা আসবে। তাই প্রথমে যে কোশ্চেনটা আছে দেখো, গ্রাম পঞ্চায়েতের কাজগুলি আলোচনা করো। প্রথমেই আমি এটা দিয়েছি। তারপরেই দেখো যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে ৭৩তম সংবিধান সংশোধনের মূল দিকগুলি লেখো। আবার এই মূল দিকগুলি মানে বৈশিষ্ট্যগুলি আলোচনা করেও দিতে পারে। দুটো কোশ্চেন কিন্তু শব্দ আলাদা ব্যবহার করতে পারে, কিন্তু উত্তর একই রকমই হবে। একটু তোমাদের ঘুরিয়ে ফিরে লিখতে হবে, প্রশ্নের যেরকমভাবে প্রশ্ন ধরবে সেভাবেই প্রশ্ন লিখতে হবে, কিন্তু উত্তর কিন্তু একই হবে, তথ্য একই হবে। এটা বলতে পারে যে ৭৩তম সংবিধান সংশোধনের মূল দিকগুলি লেখো বা আলোচনা করো। আবার এটা ঘুরিয়ে দিতে পারে যে ৭৩তম সংবিধান সংশোধনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটা কিন্তু তোমাদেরকেই ভালো করে ভেবে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। তারপরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে ভারতীয় সংবিধানে সংশোধন পদ্ধতিগুলি আলোচনা করো। এখানেও কিন্তু তোমরা মনে রাখবে, যদি শুধুমাত্র সংশোধন পদ্ধতি সম্পর্কে আলোচনা করতে বলে তাহলে কিন্তু 3টে সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা করতে হবে। আবার শুধু যদি বলে যে ভারতীয় সংবিধানের ৩৬৮ নম্বর ধারা অনুযায়ী যে সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে উল্লেখ করা হয়েছে, তাহলে কিন্তু তোমাদের ৩৬৮ নম্বর ধারায় দুটো সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে উল্লেখ করা হয়েছে, ওই দুটোই শুধু উল্লেখ করতে হবে। এখানে কিন্তু একটু ট্রিকি আছে। তারপর রয়েছে দেখো যে জেলা পরিষদের কাজ সম্পর্কে আলোচনা করো। এটা খুবই গুরুত্বপূর্ণ আমার মনে হয়। তারপরে পৌরসভার গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। তবে গঠন কার্যাবলী দিয়েছি, শুধু কার্যাবলী ওখানে দিতে পারে, তবে গঠনও শুধু দিতে পারে, সেক্ষেত্রে 2 নম্বরের প্রশ্ন হতে পারে। এই মোট 6টা ইউনিট, 6টা ইউনিটে আমি এই কোশ্চেনগুলো দিয়েছি। আশা করছি এর মধ্যে থেকেই চলে আসবে, আর এর বাইরে আসার সম্ভাবনা অত্যন্ত কম। যদি যিনি কোশ্চেন তৈরি করবেন খুবই ব্যতিক্রমী না হন, তাহলে এর মধ্যে থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। আশা করি তোমরা এই প্রশ্নগুলো যদি ঠিকঠাকভাবে বিশ্লেষণ এবং ভালো করে যাও, স্টাডি করে যাও, এর মধ্যে থেকেও চলে আসবে।